পরিষ্কার আকাশের সাথে মিতালির সুর তুলে দাঁড়িয়ে নীলাচল। শহরের অদূরে শৈলপ্রপাতের স্বচ্ছ জল অবিরাম ধারায় বইছে। শীতের স্বল্প কুয়াশা ছিঁড়ে খুঁড়ে শির উছানো সূর্যের সোনালি আভায় চকচকে চারিপাশ। ঢিলার ওপর সিমেন্টের বাড়িটা বেশ উজ্জ্বল সেই আলোয়। বিছানার এক কোণে মুখ ভার করে বসে আছেন সালমা। পৌঁছেছেন প্রায় অনেকটা সময়, অথচ বোরখা খোলেনি এখনো। চেহারায় উদ্বিগ্নের ছাপটুকু স্পষ্ট। পৌড়ার কোলে মাথা রেখে একটা ছোট্ট আদুরে ছানার মতো শুয়ে আছে পুষ্পিতা। কদিন যাবৎ জ্বরের তরে, শরীর প্রচণ্ড খারাপ, তার ওপর ঠান্ডা, কাশি হচ্ছে খুব। ফর্সা মুখটা শুকনো, হরিণী নয়নতারা টলটল করছে জলে। খোরশেদুল ওর মুখ থেকে থার্মোমিটার বের করলেন, হাতে নিয়ে লক্ষ্য করলেন তাপমাত্রা। ফস করে দম ফেলে বললেন 99 ডিগ্রি। সালমা স্বস্তির শ্বাস টানলেন। এক চোট চিন্তিত চেহারায় এতক্ষণে হাসি দেখা গেল। বললেন যাক বাবা, কমেছে। পুষ্পিতা মুখ খুলল, রিনরিনের স্বর রুগ্ন বেশ। বলল তোমরা শুধু শুধু চিন্তা করছিলে, বলেছিলাম না আমার কিছু হয়নি। এত তাড়াহুড়ো করে আসার কি দরকার ছিল মনি? দৌড় দিয়ে মাত্রই ঢুকছিলেন ফারজানা বেগম। সম্পর্কে সালমার সেই কলেজ জীবনের বন্ধু তিনি। দুহাত ভর্তি নাস্তার ট্রেগুলো সমেত কেবলই পা রেখেছেন ঘরে। পুষ্পিতার শেষ কথা শুনতেই ধমকে উঠলেন চড়া গলায়, চুপ করো মেয়ে, গায়ে এত জ্বর পুষে রেখে আবার বলছে আমার কিছু হয়নি। আর তুমি আমাকে একবার জানালে না কেন? আমাকে বলতে না পারো শাহেদকে বলতে। পুষ্পিতা মিনমিন করে বলল এরকম জ্বর তো আমার প্রায়ই হয়, আপনারা শুধু শুধু ভাবছেন। ফারজানা চোখ রাঙিয়ে বললেন আবার কথা বলে? সালমা দেখেছিস তোর মেয়ের অবস্থা? এরকম জ্বর নাকি ওর প্রায়ই হয়। কি দিয়ে মানুষ করেছিস বলতো এটাকে? ঠিকঠাক কিছু খেতে চায় না, কত বলে কয়ে দুমুঠো ভাত খাওয়াতে হয়। এত রোগ শরীরে তাও কেমন কথা বলছে দেখ। দুই পা ফেলে হাতের খাবারগুলো টেবিলে রাখলেন তিনি। খোরশেদকে বললেন শুনুন ভাইজান, আপনাদের মেয়ে কিন্তু খুব অনিয়ম করে। আমি যদি দু চারটে ধমক টমক দিই তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। সালমা বললেন দোষ কেন দেব? তুই কি ওর পর? ভালোর জন্য দুটো কেন 200 ধমক দিস, কেউ কিচ্ছু বলবে না। তুই যেভাবে মায়ের মতো ওর খেয়াল রাখিস এমন কেউ পারে? ফারজানা হাসলেন, প্রসন্নের হাসি। তাগিদ দিয়ে বললেন অনেক কথা হয়েছে, এবার নে, সবাই নাস্তা কর। ভাইজান হাত মুখ ধুয়েছেন? না আসলে ও, দাঁড়ান আমি জলের ব্যবস্থা করে দিচ্ছি। সাহেবটা সেই সকালে বাজারে গেছে, এখনও ফিরল না। ফারজানা চপল পায়ে আবার চললেন বাইরে। পায়ের বেগ দেখে ব্যস্ততা ঠাহর করা গেল। এই টিলার অর্ধেক জায়গা তার স্বামীর নামে। 3টে বাড়ির মাঝখানে একটা তক্তকে উঠোন। কোনার বাম দিকে যে এক চালার বাড়িটা, পুষ্পিতা ওখানে থাকে। তার পেছন বরাবর মুখোমুখি স্থানে বিশাল অনাথ আশ্রমের সাইনবোর্ড দেখা যায়। সাহিদের বাবা মোস্তফা কলামের নামে যেটা তৈরি করেছিলেন ফারজানা। অনাথ আশ্রমে শখানেক বাচ্চারা থাকে। আশেপাশের বাড়িঘর থেকেও পড়তে আসে অনেকে। অ্যাক্সিডেন্টের পর থেকে পুষ্পিতা এখানে রইলেও আশ্রমের কাজে যোগ দিয়েছে প্রায় বছর 2 হবে। ফারজানা দৌড় চাপিয়ে ঘর ছাড়লেন। খোরশেদুলের কথাতেও অসন্তোষ। সত্যি রে পুষ্পিতা, তোর প্রায় রাতে জ্বর ওঠে, আর তুই কাউকে বলিস না। আমাদেরও তো জানাবি নাকি? কবে একটু নিজের কথা ভাববি? পুষ্পিতা কাষ্ঠ হেসে বলল আমার নিজের বলতে কিছু আছে খালুজান? কি নিয়ে ভাববো বলুন তো? বেঁচে আছি এই অনেক। খোরশেদুলের মুখভঙ্গি বদলায়, ক্ষণ মুহূর্ত থমকায় চাউনিরা। এক পল স্ত্রীর দিকে চেয়ে বললেন এভাবে বলছিস কেন? আমরা বুঝি তোর কেউ নয়? তুই কি পুরনো কথা ধরে এখনো আমার ওপর? পুষ্পিতা মাঝ পথে বলল না না খালুজান, আমি কি তেমন, আমার এসব মনেই নেই। খোরশেদুলের চেহারায় আলো ফিরল না। অতীতের কাজের পরিতাপ পরিচ্ছন্ন চিহ্ন তুলল সেথায়। ছোট থেকে মেয়েটার সাথে কত অন্যায় করেছেন, এখন শেষ বেলায় ভালোবাসলেও বা কি? এত সহজে কি সবাই সব ভুলে যেতে পারে? ভাবনার মাঝেই হাতের উপর একটা কোমল হাত পড়ল। চোখ তুলে চাইলেন ভদ্রলোক। পুষ্পিতা ভেজা গলায় বলল আমি আমার বাবাকে কখনো সামনাসামনি দেখিনি। হয়তো দেখেছি, কিন্তু মুখের গড়ন মনে নেই। বাবা কেমন হয়, তারা কিভাবে কথা বলে প্রথমবার আপনাকে দেখে বুঝেছিলাম খালুজান। মিথিলা আপু আপনাকে যেভাবে বাবা বাবা ডাকতো, আমারও খুব ইচ্ছে করতো আপনাকে অমন করে ডাকতে।
কোনোদিন সাহস না হলেও আমার কাছে আপনি আমার বাবার মতোই খালুজান। মনির পর আমার আরেক গুরুজন। আর শাসন তো মা বাবারাই করে। আপনিও আমাকে শাসন করেছেন, আমার বাবা থাকলেও করতো। তাহলে অহেতুক সেসব মনে পুষে রেখে আমি কেন রেগে থাকবো বলুন? এতদিনে আমাকে এই চিনলেন আপনারা? আবেগে অনুশোচনায় খোরশেদের চোখ ছলছল করে উঠল। হাতটা তুলে পুষ্পিতার মাথায় রাখলেন তিনি। মৃদু হেসে বললেন, তোর মন খুব বড় রে মা। এতটুকু মানুষ হয়েও মনের দিক থেকে তুই আমার অনেক ওপরে। পুষ্পিতা কিছু বলল না। রোগে ভোগা শরীরটাই নরম নেই তেমন, শুধু মনির কোলে আর একটু দৃঢ় করলো নিজেকে। কাল থেকে ছটফটানো রমণী হাসলেন এবার। খরচেদুল পুষ্পিতার মাথায় হাত বোলাচ্ছে। চোখ জুড়িয়ে গেল দৃশ্যটায়। এমনটাই তো তিনি চেয়েছিলেন এককালে। সেই নাদান শিশু পুষ্পিতা ঘরে আসা থেকেই চেয়েছিলেন মেয়েটা খোরশেদুলের ভালোবাসা পাক। এতদিনে হলেও হচ্ছে তো, এই অনেক। মাথা নামিয়ে পুষ্পিতার কপালে চুমু খেলেন তিনি। মোলায়েম কণ্ঠে শোধালেন, কিছু খেতে ইচ্ছে করছে? ও মাথা নাড়ল দুপাশে। না, খেতে ভালো লাগছে না। খোরশেদুল বললেন, ভালো লাগছে না বললে তো হবে না, খেতে হবে। তোর মুখের দিকে কিন্তু ঠিক করে তাকানো যাচ্ছে না পুষ্পিতা। তুই যে যে ফল খেতে ভালোবাসিস আমি সব এনেছি, ঠিক ঠিক করে খাবি, মনে থাকবে? পুষ্পিতা ঠোঁট উল্টালো অনীহা দেখিয়ে। বোঝালো খাওয়ার রুচি নেই। খোরশেদ সতর্ক গলায় বললেন, বুঝেছি, তোকে বলে লাভ নেই। সালমা, তুমি কিন্তু নিজের দায়িত্বে ওকে সব খাওয়াবে। সে না হয় খাওয়ালাম, কিন্তু এখন তো খালি পেটে আর ফল খাওয়া যাবে না। একটু স্যুপ করে দিই? পুষ্পিতা এবারও মাথা নাড়ল। গলা থেকে জিভ সব তেতো একসা। এর মধ্যে খাবার নামবে? খোরশেদুল এক ফাঁকে হাত ঘড়ি দেখলেন। সকাল ছাপিয়ে প্রায় দুপুর গড়ানোর সময় হয়ে এসেছে। তৎপর উঠে দাঁড়ালেন তিনি। ব্যতিব্যস্ত আওড়ালেন, 12টা বেজে গেছে। আমার যে কাল অফিসে একটা জরুরি কাজ ছিল, এখনই রওনা করতে হতো। পুষ্পিতার কণ্ঠে উদ্বেগ। এখনই? কিন্তু মনি যে বলেছিল আজ আমার কাছে থাকবে। হ্যাঁ, আমি একাই যাব। তোর এই অবস্থায় তোর মনি যাবে কখনো? পারে না পুরো বছর এখানে এসে থাকতে। যা ছটপট করে বাসায় থাকলে যদি দেখতি। কিন্তু রাহাত, ও তো কালই বোর্ডিংয়ে চলে গেছে। ওসব নিয়ে চিন্তা নেই। এই সালমা, আমি আসি বুঝলে। এখন না বের হলে জ্যামে পড়তে পারি। সালমা বললেন, ফারজানা নাস্তা দিয়ে গেল যে, খাবে না? হবে না, এখান থেকে বাস পাওয়া খুব মুশকিল। কাল থেকে সব স্কুল প্রতিষ্ঠানে পরীক্ষা শুরু হচ্ছে না, অনেক কাজ জমা। তুই অসুস্থ শুনে আর থাকতে পারিনি। যাকগে, ফারজানাকে বলে আসি। ভদ্রলোকের হাবভাবে তাড়াহুড়ো। পুষ্পিতা উঠে বসলো, বলল, আমি রাহাতের জন্য কিছু জিনিস কিনেছিলাম, যদি নিয়ে যেতেন। বের করে দেব? ও উঠতে নিলে বাদ সানলেন খোরশেদ। উঠতে হবে না, তুই বল কোথায়, আমি নিয়ে নিচ্ছি। ওই টেবিলের ডয়ারে। খোরশেদ ডয়ার টেনে খুললেন। পরপর 3টে বক্সে দেখা মিলল। ছোট্ট 4 কোনাটায় ঘড়ি আর অন্য দুটো ভর্তি চকলেটে। সালমা হেসে বললেন, চকলেট? রাহাত কি আর ছোট্ট আছে রে? কত লম্বা হয়েছে এখন। একেবারে বড়সড় পুরুষ দেখতে লাগে ও, যতই বড় হোক। আমার কাছে সেই ছোট্ট রাহাতই থাকবে, যে জুতোর ফিতে বাঁধতে হলে দৌড়ে আসতো। খোরশেদুল দীর্ঘ শ্বাস ফেলে বললেন, ও তোকে খুব মিস করে জানিস। প্রায় ফটো অ্যালবাম বের করে তোকে দেখে। পুষ্পিতার মুখখানা তলিয়ে গেল অন্ধকার কুঁয়োয়। গুমড়ে ওঠা পরিবেশ বদলাতে প্রসঙ্গ কাটালেন তিনি। বললেন, ঠিক আছে, নিয়ে যাই তাহলে। তুই সাবধানে থাকিস। সালমা উঠে এলেন, চলো এগিয়ে দি। তুই একটু থাক মা, আমি যাব আর আসবো। পুষ্পিতা ঘাড় কাত করল। খোরশেদুল বিদায় নিয়ে চলে গেলেন। সালমা পিছু পিছু চললেন স্বামীর। পুষ্পিতার চোখ বেয়ে কফোটা জল গড়িয়ে গাল অবধি আসে। ওনার মাথা তুলে আবার মুছে নেয় তা। এর কিছু সময় পরেই চৌকাঠে এসে দাঁড়ালেন শাহেদ। খুকখুকে কাশির শব্দে পুষ্পিতা ঘাড় ফিরিয়ে চাইল। শাহেদকে দেখে স্বাভাবিক করলো চোখ মুখ। ছোট্ট করে বলল, আসুন। শাহেদ মাথা নুইয়ে ভেতরে এলো। তার দুহাতের মুঠোয় দুখানা বাজারের ব্যাগ। একটার ওপর দিয়ে উকি দিচ্ছে লাউ শাকের সতেজ পাতা। সেগুলো এনে রাখলো মেঝেতে। জিজ্ঞেস করলো, জ্বর কমেছে? জি। আঙ্কেল আন্টি কোথায়? আন্টি মানে আপনার মায়ের কাছে গেল। খালুজান রওনা করবেন এখন। সে কি, আজকে? মা যে আমাকে দিয়ে এক গাদা বাজার করিয়ে আনলেন। এসবের কি হবে? জরুরি কাজ আছে তাই। মনি থেকে যাবে। শাহেদ বলল, ও তুমি ওষুধ খেয়েছিলে? জি।
মা বলেছিল তোমার পিঠে ব্যথার ওষুধ শেষ, এনে দিতে হবে না। খালুজান নিয়ে এসেছেন, আপনি চিন্তা করবেন না। সাহেদ কাঁধ উচালো। ঠিক আছে, আমি তাহলে ওই দিকটায় যাই। কিছু আনার দরকার হলে ছোটনকে বলো, ও এনে দেবে। পুষ্পিতা একই রকম হাস্যহীন বলল, কিছু লাগবে না, আপনি যান। আচ্ছা। বাজারের ব্যাগ দুটো ফের হাতে তুলে সাহেদ বেরিয়ে যায়। তার খচখচে জুতোর আওয়াজ বড্ড কানে লাগলো পুষ্পিতার। সাইনাসের যন্ত্রণায় মাথার এক পাশ দপদপ করছে এখনো। খাটের চ্যাপটা কাঠের গায়ে মাথা হেলে দিল সে। চোখ বন্ধ করলো শ্রান্ত দশায়। দীঘল পল্লবে অসুস্থতা আর ক্লান্তি ছুটে এসে বসলো অমনি। জ্বরে ভালো ঘুম হয়নি গত রাত। এইটুকুতেই তন্দ্রায় মুদে গেল পুষ্পিতা। জানলা ছাড়া ঘরের বাড়তি আলো নেই। সদ্য দুপুরে নরম রোদ সেখান থেকে লম্বালম্বি ঢুকছে। সদর্পে গিয়ে হাত পা মেলেছে পুষ্পিতার গোলগাল মুখে। শুভ্র আদলের ঝকমকে রূপ স্বল্প তমসায় তলালো সেই আলো কমাতে। জানলা রোদের মাঝখানে এক চওড়া অবয়ব এসে দাঁড়ালো হঠাৎ। একটা লম্বা অন্ধকার লুটিয়ে রইল পুষ্পিতার কপল জোড়ায়। সহসা ষষ্ঠ ইন্দ্রিয় সচেতন হলো তার। শ্বেতরঙা কপালে ভাঁজ বসলো দু একটা। মনে হলো কেউ একজন চেয়ে আছে, দেখছে ওকে। তীক্ষ্ণ ক্ষুরোধার সেই দৃষ্টির ধরন। পুষ্পিতার ঘুম শেষ, এত চোখ মেলে চাইলো। ফাঁকা ঘরে চোখ দুটো সোজা গিয়ে পৌঁছালো দীর্ঘদেহী সেই মানুষের ওপর। তরুণীর রুগ্ন চোখের ঝাপসা চাউনি কাটিয়ে পূর্ণরূপে ধরা দিল যে। পুষ্পিতার শীর্ণ বুক ছ্যাদ করে উঠল। থমকে দাঁড়ালো পুরো পৃথিবীর। রবিশাল আকাশ চূর্ণ হয়ে ভেঙে পড়ল মাথায়। চুল দাঁড়িয়ে আর গোফের আড়ালে থাকা একটা ফর্সা মুখ। ঘোলা নেত্রমণি জলজল করছে হীরের ন্যায়। আড়াই বছর পর আবার মুখোমুখি দুজন। কতগুলো মাস, কয়েকশো দিন, কয়েকশো হাজার ঘন্টা পর তীব্রকে দেখল পুষ্পিতা। এই মুখ চেনায় ভুল হতে পারে কখনো? মেয়েটার শ্বাস প্রশ্বাস স্থিতি এলো। শীতার্ত বাতাবরণেও ঘেমে গেল সমস্ত শরীর। পিঠের হাড় ছুঁয়ে নামলো ভীষণ ঠান্ডা বরফ স্রোত। কিন্তু তীব্র অমন অনুভূতি তারও হলো কি? পুষ্পিতার মতো তারও কি শ্বাস থেমেছে? কমে গেছে বুকের গতি? হয়তো না। এই তো থরথর করে কাঁপতে থাকা মেয়েটার সামনে কি টান টান দেহে দাঁড়িয়ে সে। চোখের পাতার পতন নেই, ঠোঁট জোড়াতে নড়ন নেই। শুধু নিষ্পলক নিষ্প্রাণ নয়ন মেলে সে পুষ্পিতাকেই দেখছে। শক্তপোক্ত গড়নে এক প্রস্থ নিস্পৃহতা লেপ্টে। দুইজনের এই চেয়ে থাকার মাঝে কিছু সময় কাটলো, হয়তো কয়েক পল। কিন্তু এই তাকানোতেই পুষ্পিতার মনে হলো বহু যুগ পেরিয়ে গেছে। এখন কেবল শতাব্দী নামার পালা। পুষ্পিতার তীর করা উষ্ঠধর দুই প্রান্তে তখন মানুষটার এই আশাতীত অপ্রত্যাশিত আগমন। মস্তিষ্ক মেনে নিতে বড্ড সময় লাগিয়ে দিল। খুব কষ্টে নিজেকে সামলালো পুষ্পিতা। বিস্ময় মাখা চোখ জোড়া নামিয়ে আনলো আস্তে। ঢোক গিলল, ঘন শ্বাস ফেললো দুবার। গলার ঘাসে চিবুক ঢুকিয়ে শোধালো, কেন এসেছেন?